আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গদ্য অর্থাৎ রেইনকোট গল্পটা নিয়ে। ইতিপূর্বে আমরা এই গল্পের উপর দুইটা পর্ব আলোচনা করেছি। তো এই গল্পটা দুইটা পর্বে আমরা মূলত মোটামুটি গল্পটা অনেকটুকু কভার করার চেষ্টা করেছি এবং আজকে এই পর্বে বাকি অংশটুকু আলোচনা করব এবং আজকে এই পর্বের মাধ্যমে আমরা এই গল্পটা সম্পূর্ণটা শেষ করে দেব। তো আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত থাকবে এবং আমাদের আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি সম্পূর্ণটুকু তোমরা দেখবা। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আজকে যে আমাদের আলোচনা পর্ব সেই রেইনকোট গল্পের শেষ অংশ, তাহলে সেটা শুরু করি। তো দেখো, আমরা বিগত পর্বে যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকে মূলত শুরু করব। তো আমরা বিগত পর্বে শেষ করছিলাম মূলত যেখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে যে মিলিটারিরা এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। এখন কি করতেছে, যে কি করতেছিল বিগত পর্বে আমরা যেখান থেকে দেখছিলাম যে নুরুল হুদা সহ, বিশেষ করে নুরুল হুদা তাকে এবং যে ভূগোলের যে প্রফেসর ছিল, এই ভূগোলের প্রফেসর তাদের দুইজনকে মূলত অফিসে ডাকা হয়। যা কেন ডাকা হয়, তাদের প্রতি একটা সন্দেহ জাগে যে তারা মিলিটারিদের যে আক্রমণের যে বিষয়টা, এটা সহযোগিতা করতেছে এই বিষয়ে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে মিলেমিশে তারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে মিলিটারিদের আক্রমণে সহায়তা করে, এরকম তাদের দুইজনের প্রতি একটা সন্দেহ জাগে, নুরুল হুদা এবং যে ভূগোলের যে প্রফেসর ছিল। তো এই দুইজনের প্রতি সন্দেহ জাগার দরুন তাদেরকে পরবর্তীতে দুইজনকে অফিসে ডেকে পাঠায়, প্রিন্সিপাল তাদেরকে অফিসে আসতে বলে। এই কারণে তারা দুজনে মূলত কী করতেছিল, পরবর্তীতে অফিসে কিন্তু আসতেছিল। তো এখন এই পরবর্তীতে কী ঘটনা ঘটে দেখো, যে মিলিটারিরা এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। তারা কী করতেছে, যে গাড়িগুলো আসতেছিল যাচ্ছিল সেগুলো সবগুলো থামাচ্ছে। কেন থামাচ্ছে? কারণ এগুলো তারা চেক করতেছে, খুব ভালোভাবে চেক করতেছে। কারণ কেন? কারণ ওই সময় কিন্তু বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সময়টা ছিল, সেই সময়ে বিভিন্ন মানুষগুলা তারা এমনভাবে ছিল, ছদ্মবেশী ছিল, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে বুঝাই দিত না এরা মুক্তিযোদ্ধা। কেন? কারণ তারা এমনভাবে বেশভূষা নিয়ে থাকতো, মানে তারা বিভিন্ন ধরনের যে বিস্ফোরক জাতীয় পদার্থগুলো, বম থেকে শুরু করে অন্যান্য তারপর হলো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো আছে, এগুলো বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, বা এগুলো এমনভাবে লুকিয়ে রাখতো কেউ বুঝতে পারতো না। তো এই জন্য তারা খুব মানে নিরাপত্তার সহিত, যাতে তারা এই বিষয়গুলো সব জায়গায় ছড়াই ছিটিয়ে না যেতে পারে সব মানুষের মাঝে, এই জন্য তারা মূলত সব জায়গায় চেকিং করতো এবং যাদেরকেই এই মানে বন্দুক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দ্রব্যগুলো যাদের কাছে বা পণ্যগুলো পাইতো, তাদেরকে সাথে সাথে মেরে ফেলতো, মানে তাদেরকে তারা মুক্তিযোদ্ধার সন্দেহ করতো। এই জন্য মূলত তারা সবাইকে চেক করতেছিল যে এরকম কেউ আছে নাকি, কারণ এটা থাকলে তো তাদেরই সমস্যা, তাদের উপর একটা আক্রমণের সম্ভাবনা থাকে। তো এই জন্য বলছে যে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, সবগুলো তারা গাড়ি থামাচ্ছে এবং সবগুলো গাড়ি থামানোর পর তারা সবগুলো চেক করতেছে। তো গাড়ি প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে এবং তাদেরকে একবারে রাস্তার ধারে দাঁড় করে দিচ্ছে, যাতে তাদেরকে খুব সুন্দরভাবে চেকিং করতে পারে। আরেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাদের দিকে তাক করিয়ে রেখেছে এই মানুষের শরীরের উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মানে এখানে দুইটা দল তারা হয়েছে, তাদের মধ্যে এক দল কী করতেছে, তাদের দিকে গুলি তাক করে আছে এবং আরেক অন্য যে দল রয়েছে তারা মূলত তাদের জামা কাপড় তাদের পরিধান করে আছে, তাদের কোনো কাছে কোনো কিছু আছে কি না, এগুলো সবগুলো তল্লাশি নিচ্ছে। মিলিটারি যাদের পছন্দ করে বলতে এখানে মূলত সন্দেহ করা, মানে যাদের দেখে মিলিটারিদের কী মনে হয়, সন্দেহ মনে হয় যে এর কাছে কিছু থাকতে পারে বা এরা কিছু নিয়ে যেতে পারে, এরকম যাদেরকে সন্দেহ মনে হয় তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। এই যে তাদের গাড়ি যে ছিল, যেখানে যাদেরকে সন্দেহ মনে হয় বা মুক্তিযোদ্ধা মনে হয়, তাদেরকে সেই গাড়িতে সেখানে নিয়ে যায়। এই জন্য বলছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে তাদেরকে নিয়ে যায়। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি, মানে সেই নুরুল হুদা যে বাসে ছিল সেই বাসে একটা মিলিটারি আসলো, লম্বা অনেক ফর্সা। এবং পাকিস্তানি যে মিলিটারিগুলো, এগুলো কিন্তু অনেকগুলো, আমরা এমনিতেও জানি যে যারা মিলিটারিতে থাকে সৈনিক হিসাবে, তারা কিন্তু এমনিতে লম্বা চওড়া অনেক হয়ে থাকে কিন্তু। তো এরকম সেই পাকিস্তানেরও একজন লম্বা এবং খুব ফর্সা মিলিটারি সেখানে আসলো। তো দেখো এরপরে কি হয়, যে এখন বাসের ভিতরে কোনো আওয়াজ নাই। আরেকটা কথা বলে দিই, যে নুরুল হুদা মূলত এই যে গল্পে যে রেইনকোটটার নামটা কেন পড়ছে, কারণ এই রেইনকোটটাকেই নিয়ে কিন্তু নুরুল হুদার যত সব কাহিনী, অর্থাৎ রেইনকোটটা যে পড়েছিল এক সময় নুরুল হুদাকে এইটা মনে হবে যে রেইনকোটটা পরে তার মুক্তিযোদ্ধা, এক সময় যে মনে হবে না এটা মুক্তিযোদ্ধা না, এক সময় মনে হবে যে রেইনকোটটা তার মনে হয় সে তাকে পাকিস্তানি মিলিটারির মতো মনে হচ্ছে। তো মানে এই যে ভ্যাবাচাকা যে একটা অবস্থা সৃষ্টি হবে, এইটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই রেইনকোট নামটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই রেইনকোটটা বিষয়টাকে প্রেক্ষাপটে কিন্তু এই গল্পটা, তুমি যদি গল্পটা ভালোভাবে সম্পূর্ণটা দেখো, দেখবা যে এই রেইনকোটটাকে নেই, কখনো দেখবা যে নুরুল হুদা যে রেইনকোটটা কখনো মুক্তিযোদ্ধা মনে করতেছে আর কখনো মিলিটারি। এটা দেখে আবার যখন সে মুক্তিযোদ্ধা মনে করতেছে তখন
মানে পাকিস্তানি মিলিটারি আসতেছে তাকে মনে করতেছে যে মুক্তিযোদ্ধা মনে হতে পারে, মানে এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করি। এটার জন্য মূলত কিন্তু আমরা এই গল্পটা কিন্তু নামকরণ এই মানে রেইনকোট পাই। তো এরপরে দেখো যেটা বলছে, এখন বাসের ভিতরে কোনো আওয়াজ নেই। কেন আওয়াজ নেই? যেহেতু পাকিস্তানি মিলিটারি আসছে, সবাই তো ভয়ে একবারে থমথম অবস্থা, এজন্য বাসে কোনো আওয়াজ নেই। তো যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথার বাজে দাম দাম করে। এটা স্বাভাবিক, যখন তুমি কোনো ভয়ের ভীতির মধ্যে থাকবা, যখন তুমি ভয়ের মধ্যে থাকবা তখন লক্ষ্য করবা যে সামান্য বিষয়টা কোনো একটা যদি মানে তোমার যেমন এর সহজ উদাহরণ দিই, দেখো তুমি যখন রাতে তুমি মনে করো ভূতের ভয় করতেছো বা কোনো কিছুর ভয় করতেছো, দেখবা তুমি অন্ধকারে এমনিতেই তুমি যখন কোথাও কোনো এক জায়গার দিকে তাকাবা, মনে করো এখানে মনে হয় কিছু একটা মানে ছায়ার মতো আমি দেখতে পাচ্ছি, এখানে মনে হয় কিছু একটা ছায়ার মতো লক্ষ্য করতে পারতেছি। তো মানে তোমার কিন্তু এরকম একটা মনে হবে। এটা কেন মনে হয়? কারণ তোমার কিন্তু তখন মাথায় ওই স্মৃতিটাই বেজে ওঠে, যার কারণে তোমার কিন্তু এই জিনিসটা মনে হয়। তো এই জন্যই বলছে যে তার এরকম যে নুরুল হুদা মানে কোনো কিন্তু শব্দ নাই বাসের মধ্যে, সে বাসে একা ছিল, কোনো শব্দ নাই, কিন্তু তারপরও তার বুকের পিছনে দ্রাম দাম করে বাঁচছিল। মানে কি, এই যে বুকের যে আমাদের একটা ধকধক শব্দ থাকে, যেটা আমাদের মানে রক্ত চলাচল মানে শরীরের জন্য যেটা দরকার হয় আর কি, তো এই শব্দটাই তার কাছে মনে হয় সেই রকম বাঁচতেছে, এরকমটা মনে হলো। এটা মূলত ভয়ের কারণে আমাদের যেটা হয়ে থাকে। তো বারান্দাওয়ালা টুপির নিচের শব্দর ঘষায় ঘষায় আগুন জ্বলে, মানে তার যে বারান্দাওয়ালা টুপিটা ছিল, যে এই টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। দেখো তার যে টুপিটা ছিল, সে একটা টুপি পরতেছিল এবং এই টুপির যে নিচে যে শব্দে মানে সেটা তো মানে অবশ্যই সেটা শব্দটা ঘষাঘষ মূলত একটা শব্দ হয়ে থাকে, সেটা তার আগুন জ্বলে, মানে তার একটা মানে সেই রকম যে অনুভূতি, সেই অনুভূতিটা মূলত এখানে পৌঁছে। আগুন তো আর জ্বলে না, মানে একটা যে ভয়ের যে ভাব, মানে তার এরকম হয়েছে একটা অবস্থা পৌঁছেছে যে সেই রকম মানে একটা ভয় ভীতির মধ্যে একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে। এই জন্য বলছে তার এই ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় চার চোখ দিয়ে, এবং এটার বাতাস যে মানে তার একটা যে টেনশন ভাব মানে চিন্তা যে অবস্থা, এটা মূলত এখানে আমরা প্রকাশ পাচ্ছি। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। যখনই সে একটু কি মানে এখান থেকে নড়ে বসে, তখন মানে একটু তার সান্ত্বনা মনে হয় আর কি, একটু মানে ধরফর যে ভাবটা ছিল এটা একটু কমে আসে, নিয়ন্ত্রণে আসে। এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারি চোখের দিকে, মানে মুখোমুখির দিকে তাকালো, মানে এসব সে আর চিন্তা করলো না, এসব সে চিন্তা না করে সরাসরি মিলিটারি যে মুখটা আছে সে মুখের দিকে তাকালো এবং সে লক্ষ্য করলো মানে সে এখন নিজেকে সাহস মানে নিজের মধ্যে সাহসটা বিল্ড আপ করার চেষ্টা করতেছে, বলছে ওইগুলো ভয় করে কী লাভ। তো এই জন্য সে মিলিটারি একবারে মুখে মুখে তাকাইছে। তো মিলিটারি চোখ ছুচালো ছিল, ছুচালো মানে হলো ছোটো, খুব একটা বড় না, ছুচালো মানে কি ছোটো ছোটো চোখ ছিল, মানে ছুচালো হয়ে আসে মিলিটারির চোখ যেটা, এবং ছুচালো চোখে ছোটো চোখের মণি কাটার মতো বিধে তার মুখে। মানে কি বলছে যে নুরুল হুদা এই যে সবগুলো এগুলো ভয়গুলো উপেক্ষা করে সে মিলিটারির মুখের দিকে তাকায়, কিন্তু মিলিটারি কী করে নুরুল হুদার চোখের দিকে তাকায়। তো এর জন্য একটা কিন্তু এখানে বলছে যে তার এই যে দেখো এই কথাটা কিন্তু এই জন্য বলছে যে মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিধে তার মুখে, মানে সেও তার যে মুখের দিকে একবারে যেমন কাটা একটা যেমন বিধে একবারে যেখানে লাগে সেখান থেকে কিন্তু সহজে আমরা সেখান থেকে বের করতে পারি না, ঠিক তেমনিভাবে মিলিটারি চোখ দিয়ে নুরুল হুদা পড়ছে সেখান থেকে আর সরে না। তো সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছে বেরিয়ে দেয় মিলিটারির খাড়াকে, মানে আর নুরুল হুদা তার চোখে চোখ রাখতে পারতেছে না, মানে এরকম একটা অবস্থায় চলে গেছে। মানে মিলিটারি তার দিকে খুব কড়া নজরে একবারে দেখতেছে যে নুরুল হুদার দিকে, এখন নুরুল হুদা তো ভেবাচায় খেয়ে গেছে, বলছে আমার দিকে এত কড়া নজরে দেখতেছে, তার মানে তখন সে আল চোখে মানে তার আর চোখে চোখে রাখে না, সে এমনিতে তার মুখের দিকে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে চোখ মানে দেখতে থাকে আর কি। তারপর হলো মিলিটারি খাড়া নাকে ছুচালো চোখে গোফের নিচে ও নাক, তাহলে গোফ ও চোখের আশপাশে ও নিচের লালচে চামড়ায়। এরপর মানে সে নুরুল হুদা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীর যেগুলো আছে এগুলোর দিকে লক্ষ্য করতে থাকে, মানে তার চোখে চোখ আর রাখতে পারে নাই। তো এরপরে দেখো মিলিটারি চোখার চোখ সরে যায়, তার মুখ থেকে নেমে আসে তার রেইনকোটের পরে তার রেইনকোটের উপর। মানে কি বলে মিলিটারির যে চোখাচোখ যে মানে ছিল তার প্রতি যে একটা দৃষ্টি ছিল সেটা পরবর্তীতে আর না থেকে তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের উপর। এই যে মানে নুরুল হুদা যে রেইনকোটটা পড়েছিল এখন তার রেইনকোটের দিকে নজর চলে আসছে। এখন মানে নুরুল হুদা এখানে মনে করবে যে আমাকে আবার মুক্তি দিতে হবে নাকি, এরকমটা তার মনে কিন্তু আবার সন্দেহ জাগবে। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, মানে ওই লোকটারও যে মিলিটারি যে রয়েছে তারও একটা সন্দেহ জাগে, বলতেছে সেই রেইনকোটটা পরেছে এটা তো আমাদেরই টাইপের পোশাক, মানে আমরা তো এরকম টাইপের পোশাক পরি, তো এই জন্য তার মনে একটা কি সন্দেহ জাগলো। এই জন্য নুরুল হুদা আবার বলছিল যে মনে হয় যে পাকিস্তানি যে মিলিটারিরা আছে সে মনে হয় এই পানি ফোঁটাগুলোকে একবার গুনে গুনে দেখতেছে, মানে রেইনকোট থেকে যে পানি ফোঁটাগুলো পড়তেছিল, তো এই জন্য বলছে যে এটা মনে হয় গুনে গুনে দিচ্ছে, মানে খুব মানে ভালোভাবে দৃষ্টিতে দেখতেছে যে কি আসলে মুক্তিযোদ্ধা নাকি, মানে মিলিটারিও একটা কিন্তু তার প্রতি কিন্তু একটা সন্দেহ জাগে। তো
তো ভেতরে তাপে এই সব পানি ফোঁটা দেখে মিলিটারি এত মেরে যাবার কি হলো, মানে সে বলতেছে যে এই পানি ফোঁটাগুলো পড়তেছে, এটা দেখে মিলিটারি এত স্তব্ধ হওয়ার কারণ কি? সে এত স্তব্ধ কেন হচ্ছে অযথা শুধু, মানে এগুলো দেখে কি স্তব্ধ হওয়ার বিষয়? এগুলো দেখে স্তব্ধ হওয়ার বিষয় না। লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে বলতেছে যে মানে তার একটা সন্দেহ আছে, ভয়ের যে ভীতির যে রূপটা, এটা মূলত আর কি দেখতে পাচ্ছি, যে বলতেছে এটা তো পানিগুলো পড়তেছে, এটা তো নর্মাল বিষয়। তো তিনি কি আবার এটাকে রক্তের কোনো ফোঁটার মতো দেখতেছেন, মানে রক্ত যেরকম পড়ে গড়ায় সেটার দিকে মানুষ না হয় এরকমভাবে নজর দিতে পারে, তো পানি ফোঁটার দিকে সে এরকম কেন নজর দিবে? রেইনকোটে বৃষ্টির ফোঁটা গোনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। তখন এগুলো দেখার পর শেষে মিলিটারি আর সন্দেহ, মানে মনে হয় সন্দেহ তার লাঘব হয়েছিল। এখন পরবর্তীতে তখন সে বলে যে আগে বাড়ো, মানে সামনের দিকে এগিয়ে যাও। তখন আর সে বলে যে সামনের দিকে আগো, কোনো সমস্যা নেই, যাও, এভাবে বলে। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিস্তব্ধ ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। এই দেখো, তখন যখন মিলিটারি এভাবে বললো যে সামনে যাও, কোনো সমস্যা নাই, তখন হঠাৎ করে একবারে গাড়ি, তোমরা জানো যখন ভয়তে কাটি দেবে একবারে গাড়ি মানে একেবারে হাই স্পিড উঠে দিচ্ছে। এই জন্য বলছে যে কয়েক পা লাফিয়ে, মানে খুব একটু তাড়াতাড়ি গিয়ে ঢাকা কলেজে গিয়ে মনে করো গিয়ে অবশেষে অতিরিক্ত ছুটে পার হয় ঢাকা কলেজের যে গেটটা ছিল সেটা মানে সেটা থেকে পার হয়ে যায়। তবে এখানে কিন্তু আরেকটা বিষয় কি, যে নুরুল হুদাতে ছিল, নুরুল হুদা কোথাকার শিক্ষক ছিল এবং কোন কলেজের শিক্ষক ছিল এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো বলা নাই কিন্তু তোমাদের বই। কিন্তু মনে হয় এখানে এই যে ঢাকা কলেজের আশেপাশে ঢাকা কলেজ বা অন্যান্য যে কলেজগুলো এখানে আছে, কোনো একটা কলেজের কিন্তু মনে হয় শিক্ষক হইতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই যে নুরুল হুদা কোথাকারই কলেজ ছিল একবারে। তার নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম ছাড়ে রাখেন নামবো। যখনই নিউ মার্কেটের সামনে আসে, ওইখানে পাশেই কিন্তু ঢাকা কলেজের পাশে একবারে নিউ মার্কেট, তো ওইখানে যখনই গিয়ে দাঁড়ায় তখন বলে যে নুরুল হুদা বলে যে দেখো আমি এখানে নামবো। ওই জন্য বললাম তোমাদের, যেহেতু নিউ মার্কেট ওইখানে ঢাকা কলেজের পাশে, তার মানে সেজন্য কিন্তু সে ঢাকা কলেজের শিক্ষক হতে পারে, তবে এটা নিশ্চিত না আর কি, তবে ওখানে হওয়ার সম্ভাবনা। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধমুক্ত বাস থেকে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়, এতে সে সামনে শাড়ির দাঁত বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটাকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা। মানে যখনই একটা মানুষের হাসি আসে না, তারপরে একটা জোর করে যে হাসির ভাবটা যেটা মূলত আমরা প্রকাশ করি সেখান থেকে বেরিয়ে আসি, ঠিক তেমনিভাবে নুরুল হুদা সে একই কাজ করলো এবং সে বললো যে এটা মানুষজন হাসি বলে মনে করবে, এটা মানে হাসি বলে সবাই মানে নিবে, এরকম বিষয়টা। তো প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। দেখো এই যে প্রিন্সিপাল যেখানে ছিল, সে প্রিন্সিপাল যে তাদের কলেজের যে প্রিন্সিপাল ছিল, তার সেই চেয়ারে সেই আসনে মূলত পাকিস্তানি মিলিটারি একজন যে উচ্চপদস্থ যে কর্মকর্তা সেখানে বসে আছে। তার ভারী কি মুখ, মানে হলো ভারী মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর, মানে উচ্চপদস্থ একজন কোনো কর্মকর্তা হবে, অথবা মেজর বা ব্রিগেডিয়ার, অথবা কী হবে কোনো মেজর বা ব্রিগেডিয়ার হতে পারে, মানে উচ্চপদস্থ বিভিন্ন ধরনের যে কর্মকর্তা সেগুলোর মধ্যে একজন হতে পারে। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। মানে এই কথা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা যে কার মুখ বেগুনি হয়, এবং মানে বিভিন্ন ধরনের কালারগুলা, বিভিন্ন ধরনের প্রাণীগুলা, বিভিন্ন ধরনের ঋতুর কথা, বিভিন্ন ধরনের মাসের কথা, এই বিষয়গুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, যে বলে যে এই ঋতুর নাম কোন গল্পের মধ্যে রয়েছে, এই প্রাণীর নাম কোন গল্পের মধ্যে রয়েছে বা কোথায় রয়েছে, এরকম কিন্তু তথ্যগুলো অনেকবার পরীক্ষায় আসছে। বিশেষ করে এগুলো ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষার জন্য আসে আর কি। তো তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ, যে প্রিন্সিপাল যে ছিল তার কালো মুখ মূলত বেগুনি হয়ে যায়। তো দেখো প্রিন্সিপাল যে ছিল বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD, এই যে ডক্টর আফাজ আহমেদ যে ছিল সে PhD হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা, বলতেছে সে একজন হলো কে প্রফেসর হুদা। তো পরবর্তীতে আবার বলতে কিন্তু ডক্টর আফাজ আহমেদ MSc যে আফাজ আহমেদ যে ছিল, সেই আফাজ আহমেদ মূলত যে আমার প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল কিন্তু ডক্টর কে আফাজ আহমেদ। সে প্রিন্সিপাল পরবর্তীতে বলে যে MSc PhD নিজের ভুল সংশোধন না করতে পারে, সরি হি ইজ নট এ প্রফেসর, তাহলে এ লেকচার ইন কেমিস্ট্রি। সে প্রথমে বলে যে সে একজন হলো প্রফেসর, সে সেখানকার প্রফেসর, কিন্তু পরবর্তীতে আবার বলে যে না সে প্রফেসর না, আমি এটা ভুল বলছি, সে একজন হলো লেকচারার। কিসের? রসায়ন যে বিষয় রয়েছে সে রসায়ন বিষয়ের লেকচারার। প্রথমে সে বললো যে না সে একজন হলো প্রফেসর, কিন্তু বলছে না প্রফেসর না, সে একজন লেকচারার। তখন শাট আপ, তখন এই যে ইয়া ছিল মিলিটারি যে পান্ডা ছিল সে পরবর্তী রেগে যায়, এই জন্য বলে শাট আপ, বলে যে চুপ করো, কথা আর বলো না, এই জন্য বলছে শাট আপ। এবার প্রিন্সিপাল পরবর্তী তখন তার ধমক শুনে পরবর্তীতে থেমে যায় এবং তাকে বলতে কে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধা, যে ভূগোলের প্রফেসর ছিল আব্দুস সাত্তার মৃধা, তাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। মানে প্রিন্সিপালকে ধমক দেয় যে বলে তুমি যে এরকম মজা করতেছো, ঠাট্টা করতেছো আমাদেরকে নিয়ে, এই যে সে তার একটা প্রফেশন আছে, তুমি সেটা না বলে অন্যটা বলতেছো, আবার বলতেছো যে সেটা ভুল,
এরকম বিভিন্ন ধরনের মস্করা করতেছো, এটা কিন্তু তোমার ঠিক না, এটা কিন্তু বড় ধরনের অপরাধ। মানে তাকেও হুমকি দিচ্ছে মূলত, এই যে প্রিন্সিপাল যে ছিল সে তাদেরকে সহায়তা করতেছে। তারপরেও এবার তাকে ছেড়ে দেওয়া হলো, মানে তাকে কাকে মূলত এই যে প্রিন্সিপাল যে রয়েছে, প্রিন্সিপালকে মূলত কী করা হলো, ছেড়ে দেওয়া হলো, বলতে তোমাকে মাফ করে দেওয়া হলো এবারকার মতো, তবে কড়া বাঁচে রাখা হবে, মানে তোমাকে খুব নজরদারিতে রাখা হবে এরকম ভুল যদি তুমি না করো। উর্দুর প্রফেসর আকবর সাজিদ, উর্দুর প্রফেসর কে ছিল আকবর সাজিদের দোহাই পড়ে প্রিন্সিপাল সুবিধা হয় না, নুরুল হুদা উদ্বিগ্ন হয়। সাজিদ বলতে হলো এখানে আকবর সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে, যে উর্দুর প্রফেসর ছিল, উর্দুর প্রফেসর কে ছিল, আর যে সাজিদ সাহেব আকবর সাজিদ যদি পালিয়ে না থাকে, তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তো দেখো কতটা ভয় ভীতির মধ্যে একটা অবস্থা। তো এরপরে দেখো, এরপরে যেটা আছে তাদের দুজনে বলতে কে কে, এক নম্বর হলো নুরুল হুদা, তারপর 2 নম্বর হলো আব্দুল সাত্তার যে মৃধা ছিল, এদের দুইজনের কথা বলছি। তাদের দুইজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, তাদের দুজনে মানে চোখ বেঁধে দেওয়া হয়েছিল কেন, কারণ তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, তারপর তাদেরকে কোন অঞ্চলে নিয়ে যাচ্ছে, এটা যেন তথ্যটা যেন বাইরে বের না হয়, এজন্য মূলত তাদের দুজনে চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল এঁকে বেঁকে, মানে বিভিন্ন ধরনের আঁকাবাঁকা রাস্তা দিয়ে জিপটা যাচ্ছিল, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো, মানে একটা লম্বা অনেক বড় উঁচু দালান কোঠায় তাদেরকে কি হলো, নিয়ে আসা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায়, মানে যখনই সে চোখ খুলে দেয় তখন সে কাকে, আব্দুল সাত্তার মৃধা, অর্থাৎ নুরুল হুদা তার সামনে দেখে যে ভূগোলের যে প্রফেসর ছিল আব্দুল সাত্তার মৃধা, তাকে দেখতে পায়। তো সেও কিন্তু জানে না যে তাকে ওইখানে মানে তার সামনে নিয়ে আসা যায়, যখনই সে চোখ খুললো তখনই দেখতে পারলো যে তার সামনে হলো সে ভূগোলের প্রফেসর আব্দুল সাত্তার মৃধা। জায়গাটা একেবারে অচেনা, মানে নতুন জায়গায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তারাও ঠিকভাবে বলতে পারে না। একটা ডেক চেয়ার মানে হলো বসার যে চেয়ার, সে চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই, মানে অনেকক্ষণ ধরে সেখানে কী করলো, বসে থাকলো, হিসাব নেই। তার সামনে একটা চেয়ার এসে বসলো এক মিলিটারি, মানে তার সামনে একজন আসলো মিলিটারি, তাদেরকে বিভিন্ন ধরনের কথা বা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসে বসলো। তো এসে বসে তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে এবং সে জবাব দেয়, মানে যেটা জবাব দেওয়া লাগে সেটা সে জবাব দেয় এবং যা কিছু সে প্রশ্ন করে সবগুলো উত্তর দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে প্রশ্ন করে এবং সে জবাব দেয়, মানে আবার অন্য মানুষ আসে আবার এসে তাকে দেখে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো পায় একই রকম ছিল এবং তাদের উত্তরগুলো হেরফের হয় না, মানে তাদেরকে আসল তথ্যটা উদ্ঘাটনের চেষ্টা করে, অর্থাৎ নুরুলদের কাছ থেকে যে আসল যে তথ্যটা, যে তাদের উপর যে আক্রমণ হয় এবং সে মুক্তিযুদ্ধের সহায়তা করে নাকি, এই বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্যগুলো জানার চেষ্টা করে। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল, আলমারি হলো কিন্তু এটা কিন্তু পর্তুগিজ শব্দ। আর তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, বিভিন্ন ধরনের যে তথ্যে শব্দগুলো যে উৎসগুলো, এগুলো তারপর হলো পর্তুগিজ, ফরাসি, ইংরেজি, ফার্সি, তারপর হলো চীন, তারপর হলো তোমার তৎসম, অর্ধতৎসম, এই বিষয়গুলো যে শব্দগুলো তোমাদের যে ভার্সিটি এডমিশন পরীক্ষা বিশেষ করে এগুলো যে আসে, এগুলো কিন্তু তোমাদের বেশিরভাগই তোমরা দেখবা এই যে এইচএসসি যে বাংলা টেক্সট বুক যে তোমাদের বইটা আছে, এই বইয়ের বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো কিন্তু এগুলো থেকে দেয়, এগুলো থেকে ওই ওয়ার্ডটা দিয়ে বলে যে এটা কোথা থেকে এসেছে বা এটা কোন ভাষার শব্দ, কথা কি বুঝছো? এই জন্য এই ওয়ার্ডগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। দেখো কেনা হয়েছে, মানে আলমারি অনেকগুলো কেনা হয়েছে, এগুলো বইয়ে নিয়ে এসেছিল কারা, তাদেরকে বলছে যে কয়েকদিন আগে তো অনেকগুলো আলমারি কেনা হয়েছে, এগুলো কে বই নিয়ে এসেছিলো বা কারা বই নিয়ে আসছিল। সে জবাব দেয়, অর্থাৎ নুরুল হুদা জবাব দেয়, ঠিক মানে সে ঠিক যেটা জবাব দেওয়ার সেটা জবাব দেয়, যারা কারা কিনে নিয়ে এসেছিল, কয়টা কিনে নিয়ে এসেছিল, মানে যতগুলো ইনফরমেশন লাগে সে সঠিকটাই জবাব দেয়, কারণ তার মধ্যে তো আর কোনো খুঁত নাই যে সে মিথ্যা বলবে। তো তিনি তখন পরবর্তীতে বলে যে অফিসের জন্য 3টা, এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, সেজন্য খুব গুরুত্ব সহকারে এগুলো মাথায় রাখবা। অফিসের জন্য 3টি, তারপর হলো বোটানি, তারপর হলো যেটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলি বোটানি, তারপর হলো হিস্ট্রি যেটা ইতিহাস, তারপর জিওগ্রাফি মানে ভূগোল, এই 3টা ডিপার্টমেন্টের জন্য 2টা করে, এই 3টা বিভাগের জন্য 2টা করে, তার মানে টোটাল কয়টা হলো, 6টা হলো। আর অফিসের জন্য হলো 3টা এবং ইংরেজির জন্য একটা, ইংরেজি বিভাগের জন্য একটা, সর্বমোট তাহলে কয়টা আলমারি হলো, 10টা আলমারি, এখানকার হলো 6টা, এখানকার 3টা আর একটা হলো 10টা টোটাল, কথা কি বুঝছো? এই 10টা কিন্তু আলমারি নিয়ে আসা হয়েছিল। তো এখন আলমারি নিয়ে আসা হয়েছিল, এখানে প্রবলেম কি, প্রবলেম হলো যে দেখো প্রবলেমটা কি, যে তাদের নাকি কিছু কথা বলছিল এবং যে ফিস করে তাদেরকে আক্রমণের বিষয়ে মিলিটারিদের, এবং এই যে যারা এই আলমারিগুলো নিয়ে আসছিল তাদেরকে আবার হায়ার করছিল হলো এই যে নুরুল হুদা, এই কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো দেখো এতে এত কথা বলার দরকার নাই, তার মানে ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে, ঠেলাওয়ালাদের তো সে খুব ভালোই করেই চেনে, মানে নুরুল হুদা এদেরকে খুব ভালো করে চেনে যাদেরকে নিয়ে আসা হয়েছিল। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোথেকে, এখন নুরুল হুদা বলছে যে আমি তাদের কীভাবে চিনবো, তারা নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু আমি তো তাদেরকে চিনি না।
তো তারা হলো কুলি, সে একজন লেকচারার। বলছে তারা তো কুলি, তারা কোথা থেকে আসে, কোন জায়গা থেকে আসে আমি তো জানি না, তো আমি একজন লেকচারার, আমি তাদেরকে কীভাবে চিনবো? এটা তো সম্ভব না। আমি যদি কুলি হতাম তাহলে তাদেরকে চিনতাম। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? এখন বলছে যে যখন তারা এইগুলো নিয়ে আসে, সরি একটু মানে মিস্টেক হয়ে গেছে আর কি, আমি বলছি যে সেগুলো হায়ার করছিল, এটা নির্দিষ্ট করে বলা নাই যে তাদেরকে সে হায়ার করছিল কি না। হায়ার বলতে কি তাদেরকে এই কাজের জন্য তাদেরকে নিয়ে আসছিল কি না, যে ইয়াগুলো, যে আলমারিগুলো বহন করার জন্য। কিন্তু মূলত এখানে যে বিষয়টা প্রদান করবে যে নুরুল হুদা তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছিল। তো যখনই অনেকক্ষণ ধরে কথা বলতেছিল তখনই এদের একটা সন্দেহ জাগে যায় যে তুমি তাদের সাথে এতক্ষণ ধরে কেন কথা বলতেছিলা। তো প্রিন্সিপালের আদেশে সেই আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, আলা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। এটা মূলত তার দায়িত্ব ছিল, এই জন্য সে এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতেছিল যাতে এগুলোর মধ্যে কোনো তারা ঠকামির শিকার না হয়। তো মিলিটারি শান্ত গলায় তখন তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকছিল কুলির বেশে। এই যে কেন তার প্রতি আরও নুরুল হুদার প্রতি তাদের একটা সন্দেহ বেশি জাগে, কারণ যারা মিসক্রিয়েন্টরা ছিল অর্থাৎ যারা মুক্তিযোদ্ধারা ছিল তারা কিন্তু এখানে ঢুকছিল কুলির বেশি। তো তারা কিন্তু এটা তথ্যটা পাইছে, কারা যে যারা পাকিস্তানি মিলিটারি রয়েছে তারা কিন্তু এই ইনফরমেশনটা পাইছে যে মিসক্রিয়েন্টরা তো এখানে যে প্রবেশ করছে তারা তো কুলির বেশি প্রবেশ করছে। তো তাহলে তুমি সেই কুলিদের সাথে তোমার এত কেন মতবিনয় ছিল, তুমি তাদের সাথে এতক্ষণ কেন কথা বলতেছিলে? এজন্য কিন্তু তাদের প্রতি একটা মানে যে নুরুল হুদার প্রতি মিলিটারিদের একটা কিন্তু সন্দেহ জেগে যায়। এই জন্য কিন্তু তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে তাদেরকে জেরা করে, মানে নুরুল হুদাকে। তো এটা তার চেয়ে আর ভালো কে জানে, এই জন্য বলছে যে তোমার চেয়ে এটা ভালো কে জানবে, কারণ তুমিই তো সেই কুলিদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলা এবং তারাই তো আবার এখানে আক্রমণ করছে কুলির বেশি এসে। তো এরপরে দেখো যে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলছে। এই যে একটা এটা টেকনিক্যালি কিন্তু যে মূলত তারা একটু চালাকি করছে, যে পাকিস্তানি মিলিটারিরা তারা কিন্তু মানে তার নাম বলে নাই যে নুরুল হুদার নাম, কিন্তু তারপর তারা বলতেছে যে তারা তো তোমার নাম বলতেছে যে তুমি নাকি এটা করছো, যে এরকম কিন্তু একটা প্রশ্ন করতেছে, মানে যাতে সে এটা স্বীকার করে। মানে যখনই একটা মানুষকে কোনো কিছু একটা করে না তারপরেও যদি বলা হয় যে অন্যজন তো তোমার এই নাম বলছে, তখন কিন্তু একটু ভেবাচার খাবে আমি এটা করছি, আমি তো এটা করি নাই, মানে তারপরে কিন্তু একটা মনের মধ্যে সন্দেহ কিন্তু জাগবে যে আমি তো এটা করি নাই, তারপরে সে এটা কীভাবে বলে, এরকম মানে তার মনের মধ্যে কিন্তু এরকম একটা খুদ সৃষ্টি হয়েছে। এজন্য তারা এটা আরও বেশি যাতে হয় এবং সে যেন এটা বিশ্বাস করে, এজন্য মূলত তারা একটা ফাঁদ পাচ্ছে আর কি। এজন্য নুরুল হুদাকে তারা বলল যে তারা ধরা পড়েছে যারা কুলিরা ছিল এবং তারা তো তোমার নাম বলছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। বলছে যে তারা যা রয়েছে পাকিস্তানি যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সঙ্গে তো তোমার যোগাযোগ নিয়মিত, তাদের সাথে তো তোমার তো নিয়মিত কথা হয়। তো সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য, মানে হলো একজন তুমি তো তাদের যে পাকিস্তানি মিলিটারি যে তাদের আক্রমণ করতেছ বা এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে আসে তাদের তুমি তো একজন সক্রিয় সদস্য, এদের সাথে তো তুমি নিয়মিতভাবে জড়িত আছো। তো আমার নাম সত্যি বলছে। এখন এই যে নুরুল হুদা ভেবাচা খেয়ে গেছে, কিন্তু সে বলতেছে যে আমার নাম তারা সত্যিই বলছে কি, মানে এখন আসল কথা কিন্তু চলে আসছে। তো আমার নাম বলছে। নুরুল হুদা হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, হঠাৎ চিৎকার করে ওঠে এবং মিলিটারিরা বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহ কেন পায়? কারণ তারা আসল তথ্য পেয়ে গেছে। এই জন্য উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, এবং তারা এখন বলে যে যারা কুলি ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামে বলছে, এবং সে বলছে যে কলেজে যতগুলো টিচার ছিল, স্টাফ ছিল, তাদের মধ্যে শুধু তারা তোমারই নাম বলছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, সে এখন কি অবাক হয়ে যায় মানে এই বিষয়টা দেখে। তারা কি যাকে চেনে? এখন তার মধ্যে প্রশ্ন যে তারা কি আমাকে চেনে? কীভাবে চিনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে, অর্থাৎ নুরুল হুদার গা ঘেঁষে। তখন ঘোরতোর বর্ষাকাল, মানে তখন বর্ষাকাল চলতেছিল। তো ঢাকা এবার বৃষ্টি হয়েছে খুব, মানে যেহেতু বর্ষাকাল সে সময় তো এমনিতেই বৃষ্টি হয়, তখন ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে উঠে বর্ষাকালেতে যুদ্ধ, মানে সেই বর্ষার সময় কথা বলতেছিল। তখন সেই পাকিস্তানি যে মিলিটারি ইয়া আছে, মানে যারা আলমারিগুলো নিয়ে আসছিল সে কুলিগুলো, তারা বলতেছে যে বর্ষাকালেতে যুদ্ধ বলতে কি বর্ষাকালে যুদ্ধ করার জন্য উপযুক্ত সময়। কেন উপযুক্ত সময়? কারণ এই সময় তো বন্দুক এগুলো তো খুব একটা কাজের না, এগুলো অকার্য হয়ে যায়, কারণ এগুলোর জন্য সব কিছু ভিজে একবারে নষ্ট হয়ে যায়, মানে এগুলো তো একটু মানে লাগে, শুকনো লাগে, কারণ ভেজা হলে তো এগুলো তো কাজ হয় না, বম বারুদ যা হোক এগুলো। তো এই জন্য বলছে যে বর্ষাকালে যুদ্ধ, আর বাংলাদেশে তো এরকম অস্ত্র খুব একটা ছিল না, তো যার কারণে বলতেছে যে তারা তো সহজে আর বাঙালিদের এইভাবে মারতে পারবে না, বাঙালিরা তো তাদের যে রয়েছে ঘরে সেগুলো নিয়ে যুদ্ধ করে কিন্তু যা হোক শেষ পর্যন্ত জয়লাভ করছে। কিন্তু বলতেছে যে যেহেতু এগুলো সবগুলো নষ্ট,
মানে এখন তো এগুলো কাজের না, যে বন্দুক বারুদ যা কিছু আছে সবগুলো। তো এই জন্য বলছে যে বর্ষাকালে তো এই মানুষগুলোকে সহজে মারা যায় বা যুদ্ধ করা যায়। তো এই জন্য বলছে বর্ষাকালে তো যুদ্ধ। কথাটা দুবার বলছিল। এই কথাটা কয়বার বলছিল? দুইবার। এর মানে কি, স্টাফ রুমে সে একজন একদিন না দুদিন ফিস করছিল, বাংলার বর্ষাকালেই তো শালারা বর্ষা তো শালারা জানে না। মানে যে তাদের যে অফিস ছিল স্টাফ রুম, সেখানেও মানে তারা বলছিল যে বাংলার তো যে বর্ষাকাল এটা তো তারা জানে না, চিনে না, আর তারা তো নতুন। আরেকটা বিষয় কি, যখন আমাদের বাংলাদেশে যারা আসছিল পাকিস্তানি মিলিটারিরা, তারা সেই সময় আসছিল, সে সময় কিন্তু যে অনেকগুলো ব্রিজও কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। কেন? কারণ যাতে তারা ঠিকভাবে যাতায়াত করতে না পারে এবং তারা যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সহজে যেতে না পারে, এজন্য। তো রাশিয়া ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। মানে কি বিষয়টা, যে এটা কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিংয়ে আরও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। যদি আমরা ওয়ার্ড মিনিং একটু ভালোভাবে দেখি, যে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন, অর্থাৎ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের পরে হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পদস্থ হয়। এটা তোমরা জানো কি না, যে জার্মানির যে ছিল হিটলার, সে কিন্তু যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সে কিন্তু রাশিয়ার অনেকটুকু অঞ্চল কিন্তু প্রায় দখল করে নিয়েছিল এবং যুদ্ধ করতে 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 এমন একটা মানে তাদের দিকে অগ্রসর হতেই ছিল আর কি, যাচ্ছিলই একবারে। তো এমন একটা সময় গিয়ে পৌঁছায়, তখন আর তাদের দিকে অগ্রসর হতে পারে না, কারণ তখন প্রচুর পরিমাণে তুষারপাত হয় এবং অনেক ঠান্ডা অবস্থা বিরাজ করে, যার কারণে তারা অবশেষে সেখান থেকে ব্যাক আসতে শুরু করে, যার কারণে তারা কিন্তু পরবর্তী রাশিয়া আর জয়লাভ করতে পারেনি। তো বলছে, এই জন্য বলছে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, মানে রাশিয়া ছিল এরকম যে তাদের যে অতিরিক্ত যে তাদের যে শীত, সেটার কারণে সেটা কিন্তু তাদের সেখান থেকে কিন্তু পর্যদস্ত হয়, মানে সেখানে তারা আর যেতে পারে না। ঠিক তেমনিভাবে আমাদের হলো জেনারেল মনসুন, অর্থাৎ বাংলাদেশে প্রবল বর্ষা তেমনি বিপজ্জনক পরিস্থিতি পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। মানে তাদের যেমন যে তুষারপাত এবং ঠান্ডার কারণে যে হিটলারের বাহিনী, অর্থাৎ রুশ বাহিনী যেটাকে বলে জার্মানির হিটলারের, সেটা যেমন তাদেরকে ব্যাক আসতে হয়েছিল, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রেও ওই যে বর্ষার কারণে পাকিস্তানি মিলিটারিদেরকে মানে এই পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতির শিকার হইতে হয়েছিল। তো দেখো, ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথা বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। মৌনতা মানে তার সম্মতির যে লক্ষণ, এটা তারা মানে পাকিস্তানি মিলিটারি আরও একটু মানে নিশ্চিত হয় যে হ্যাঁ, এ অবশ্যই তাদের সাথে জড়িত আছে এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো তারা সংরক্ষণ করবে। তাদের কাছে বিভিন্ন মুক্তিযুদ্ধ রিলেটেড মিসক্রিয়েন্ট যেটাকে বলি, তাদের বিভিন্ন ধরনের স্থল বা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো, এগুলো তথ্য তারা নিবে তার কাছ থেকে। কতক্ষণ পর সে বুঝতে পারে না, মানে অনেকক্ষণ ধরে প্রায় আসে, বুঝতে পারে না। মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, মানে ওই আগের মতোই সেম প্রশ্ন করে, সে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি মারে তার মুখে। এখন যখনই তার কাছে আর তথ্য পায় না, তখন সে তাদেরকে অত্যাচার করা শুরু করে নুরুল হুদার পর এবং তাকে দুটো ঘুষি মারে। প্রথম ঘুষিতে সে কাত হয়ে যায় এবং দ্বিতীয় ঘুষিতে সে পড়ে যায় মেঝেতে। এটা তোমাদের আরেকটা কথা বলবো, যে এটার পর কিন্তু একটা তোমাদের মনে হয় 1.5 ঘন্টার মনে হয় একটা মুভি আছে রেইনকোটের পর। তোমরা সেই মুভিটা অবশ্যই দেখবা, কারণ ওটা দেখলে তোমাদের ঘটনার ধারাবাহিকতাটা খুব ভালোভাবে মাথায় থাকবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবা। ওইটা দেখলে তোমাদের এই ঘটনাটা বুঝতে খুব সুবিধা হবে। ওটা একটু দেখবা আর কি, তাহলে তোমরা ইজিলি গল্পটা বুঝতে পারবা। মেজের থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে, মানে আবার জিজ্ঞাসা করে যে উনারে আস্থানা কোথায়, সে খবর তা তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। বলছে মানে তাদের আস্থানা কোথায়, তার জায়গা কোথায় তুমি তো ভালো করে জানো, যেহেতু তুমি তাদের সাথে মানে তাদের অ্যাক্টিভ সক্রিয়, তাদের সাথে তুমি জড়িত আছো, তাহলে তো তুমি তো অবশ্যই তাদের আস্থানা বা সব কিছু জানো। তাহলে সে জবাব দেয় হ্যাঁ। এখন সে সাহসের সাথে জবাব দেয় হ্যাঁ আমি জানি। মানে এখন নুরুল হুদা অনেক সাহসিকতা তার মধ্যে চলে আসে, বলছে হ্যাঁ আমি জানি, কিন্তু সে কিন্তু বলবে না। তাকে অনেক নির্যাতন করা হবে, পরিশেষেও কিন্তু সে বলবে না। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চিতে দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হলো। মানে অনেকে দেখো না, যে বিভিন্ন ধরনের জেলে বা কোথাও যখন তথ্য করা মানে নেওয়া লাগে, তখন কিন্তু বিভিন্ন ধরনের তাকে লোভ দেখায়, যে এইটা তোমাকে এইটা করলে এইটা দিব, এইটা করলে এটা দিব, বা তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা করা হয় না। ঠিক তেমনিভাবে তাকেও কিন্তু এরকমটা করা হলো, যে তুমি যদি মানে এটা করো তাহলে তোমাকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হবে, তুমি যদি এই তথ্যটা দাও তোমাকে এখান থেকে রেহাই দেওয়া হবে। তো তাকে এই কথা বলে তখন তাকে পাউরুটি এবং দুধ খাওয়ানো হলো। এই তথ্যগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা। তাকে কী কী খাবার দিয়েছিল, কয়টা ঘুষি মারছিল, প্রথম ঘুষিতে কী হয়েছিল, দ্বিতীয় ঘুষিতে কী হয়েছিল, মানে সবগুলো তথ্য একবারে। কারণ বাংলা থেকে এমসিকিউগুলো একটু ভিতর থেকে আসে, অনুধাবন টাইপের আসে, এজন্য তোমাকে সবগুলো বিষয় ভালোভাবে বুঝতে হবে। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কাকে ভাবতে, মানে এই যে নুরুল হুদা ছিল তাকে যে সেখানে রাখছে, তাকে ভাবতে মিলিটারি পরবর্তী চলে যায়, যে তুমি ভাবো, তুমি সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি, তুমি সেই তাদের যে আবাসস্থল আশ্রয়স্থল সেটা সম্পর্কে আমাদের ইনফরমেশনটা দাও, নাহলে কিন্তু তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এরকম একটা থাকে মানে হুঙ্কার মানে দিল আর কি,
যাতে সে এটা বিষয়ে সচেতন হয়, বলে তোমার পরবর্তীতে আরও অনেক কিছু হতে পারে, মানে একটা ভয় দেখালো। কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফিরে এসে বলে মিসক্রিয়েন্টের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, মানে তাকে বলতেছে যে মিসক্রিয়েন্টদের বা অর্থাৎ বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের তো তোমার আস্তানা জানা আছে। সে বলতে হ্যাঁ জানা আছে। সে বলছে তা বলো কোথায়, তখন সে বলতেছে না আমি বলবো না। তো তখন তো তারা মানে একবার সেই রেগে যায় যে পাকিস্তানি মিলিটারি আছে, মানে সে জানে তারপরেও বলবে না, তো তারা তো রাখবে, এটাই স্বাভাবিক। তো তখন কিন্তু তারা রেগে যায়, অনেক কিন্তু নির্যাতন করবে। তো প্রশ্নে জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে অন্য একটি ঘরে নিয়ে যায়। তার বেটে খাটো শরীরটা ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো আংটাটার সঙ্গে। মানে একবার কি করছে, মানে চ্যাংদোলা করে রাখছে আর কি, মানে পা দিছে উপরে, মাথা হচ্ছে নিচে, মানে পা উপরে দিয়ে বেঁধে রাখছে আর মাথা হলো নিচে। তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত করে, এখন তার উপর নির্যাতন করা শুরু করি, মানে তারপর চাবুক মারা শুরু করে এবং চাবুকে সপাত করে বাড়িগুলো পড়ে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণ মধ্যে সেগুলো নুরুলহুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত। এই বিষয়টা কেন, দেখো তুমি যখন কোনো একটা জিনিস করবা, তখন করতে করতে যখন এমন একটা পর্যায়ে চলে যায়, তখন কিন্তু ওই কাজটা তোমার করতে কিন্তু কোনো কিছুই মনে হয় না। ঠিক তেমনি তোমার পর যদি দেখো যারা বিভিন্ন ধরনের মানুষগুলো রয়েছে যারা কোনো কিছু নির্যাতন সহ্য করে মানে নির্যাতনটা, তো তারপর যে পরবর্তী নির্যাতন করা হয় সে কিন্তু তার কাছে কোনো মনে হয় না। যেমন তুমি দেখো, তুমি যদি প্রতিদিন তোমার এই মনে হাতের মধ্যে বাড়ি দাও, তো একসময় মনে হবে যে এই বাড়িটা তোমার কাছে কিছুই মনে হয় না। বিশেষ করে যারা জিম করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব কিন্তু ভালো, মানে খুব ভালোভাবে স্পষ্ট দেখা যায় যে দেখো তারা কিন্তু প্রথমবার কিন্তু ওয়েটটা কিন্তু উঠাইতে পারে না। তো এক সময় দেখো ওই ওয়েটটা কিন্তু তার কাছে কোনো মনে হয় না, ওটা হেভি মনে হয় না একটু, কিন্তু প্রথমবার তার কাছে সেটা কিন্তু সেই পরিমাণ হেভি মনে হয়। কেন? কারণ সেটা অভ্যস্ত না। ঠিক তেমনিভাবে এখানেও নুরুলহুদা ওই একই বিষয় ঘটছে যে তার প্রথম কষ্ট হইতো প্রথমবার, কিন্তু পরবর্তীতে যখন একই জায়গায় বারবার সেখানে মারা হচ্ছে, তখন কিন্তু যার কারণে পরবর্তীতে তার একটুও কষ্ট হচ্ছে না। এই জন্য বলেছে স্রেফ উৎপাত, যা শুধু এটা মারা হচ্ছে কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর, মানে তার কাছে এমন মনে হলো, কোনো আর কষ্ট আর মনে হলো না। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, মানে খুলে রাখছে এখন যাতে বাড়িগুলো আরও ভালোভাবে লাগে। কিন্তু মানে হলো তার যে অনুভূতি, তার যে সাহসিকতা, ওই রেইনকোটের মানে মুক্তিযোদ্ধার একজন যে রূপ, সেই রূপটা এখানে মূলত বলছে যে এখানে মূলত এখনও লেগে আছে, মানে এই যে সাহসিকতা বা বীরত্ব বিষয়টা এখনও তার মধ্যে রয়ে গেছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ার, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। মানে বারবার তাকে নির্যাতন করতেছে, মারতেছে, তারপরে সে বলতেছে আমাদের মিসক্রিয়েন্টের ঠিকানা জানা আছে, কিন্তু আমি বলবো না। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার জন্য কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলির আস্তানায় চেনে, তাকে চেনে এবং তার উপরও তাদের আস্থা কম নয়। মানে বলছে সব কিছু এখন সে ফুরামালা বলে দিচ্ছে যে এটা আছে, আমি তাদের সাথে সম্পর্ক আছে এবং তাদেরকে আমি সহযোগিতা করছি, আমি তাদের আস্তানা জানি, সব কিছু জানি আমি। তাদের সঙ্গে তার আতাতের মানে হলো গোপন সংযোগের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুলহুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়াই হটে না। মানে এত পরিমাণ নির্যাতন করতে থাকে যে পরে আর তার শরীর কাঁপতে শুরু করে এবং সেটার দিকে আর নজরই দেওয়া হয় না নুরুলহুদার যে বাড়ির নির্যাতনের যে চিত্র সেটার দিকে। এই ছিল মূলত হলো রেইনকোট গল্প। অর্থাৎ রেইনকোট গল্পটা মূলত আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করতে পারি যে মুক্তিযুদ্ধের শেষ পরিস্থিতিতে ঢাকার, বিশেষ করে মুক্তিযুদ্ধের শেষ সময়ে ঢাকার যে পরিস্থিতি সেটা কীরকম ছিল, এই বিষয়টা মূলত কিন্তু আমরা এই গল্পের মধ্যে লক্ষ্য করতে পারলাম। এবং এই রেইনকোট গল্পটি মূলত প্রকাশকালটা মনে রাখবা যে 1995 সালে এটা প্রকাশ করা হয়। এবং এটি কোন গ্রন্থের সংকলনকৃত, এটা হলো জাল স্বপ্নের জাল। এটা থেকে এখানে যেটা বললাম যে মুক্তিযুদ্ধ সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে মূলত শেষ পর্যায়ের। আরেকটা বিষয় এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে এই গল্পে মূলত আমরা দেখতে পাই যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম এই তিনটার ব্যঞ্জনা মূলত প্রকাশ পেয়েছে। আর এই গল্পের মধ্যে একটু যে তথ্যগুলো খুব ভালোভাবে মনে রাখবা, তোমাদের আবার বলে দিচ্ছি, এগুলো যদিও প্রথমবার বলছি। সেটা হলো উর্দুর প্রফেসরকে আকবর সাজিদ, তারপর হলো ভূগোলের প্রফেসর হলো আকবর সত্তার মৃধা, তারপর হলো নুরুলহুদা ছিল পরোক্ষ মুক্তিযোদ্ধা অর্থাৎ রসায়নের যে শিক্ষক তিনি, তারপর হলো মিন্টু হলো নুরুলহুদার শালা অর্থাৎ মুক্তিযোদ্ধা, ইসাক হলো রাজাকার ছিল ইসাক মিয়া, এবং আফাজ আহমেদ হলো পাকিস্তানি কল্যাণকামী প্রিন্সিপাল যে ছিল সে। তো এই ছিল মূলত হলো আমাদের আজকের পর্ব, রেইনকোট গল্পের সর্বশেষ পর্ব। তো আশা করি তোমাদের ক্লাসটা খুব এনজয় হয়েছে। এর পরবর্তীতে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো পর্বে।